Hello, I'm Saddam. I'm a computer science graduate student at University of Luxembourg. সো আমরা হচ্ছে যে আজকে কথা বলবো হচ্ছে যে যারা অ্যাডমিশন পেয়েছেন ইউনিভার্সিটি অফ লাক্সেমবার্গে যে কোনো ডিপার্টমেন্টেই তারা কীভাবে নিজে নিজে এজেন্সি ছাড়া আমরা হচ্ছে যে ভিসার জন্য অ্যাপ্লাই করবো, ভিসার নিয়ম এমন হচ্ছে যে খরচপাতি কী হয় আর কি। সো নর্মালি আমি ভিসা অ্যাপ্লাই করতে মানে অন্য অন্য দেশের মতো না আছে যে এটা এখানে একটু ডিফারেন্ট। সো তার মানে না যে ওই জন্য মানে এজেন্সিগুলো হচ্ছে যে কী করে ওই সুযোগটা নিয়ে মনে করে যে হ্যাঁ অনেক কঠিন, এখানে অ্যাপ্লাই করা যায় না, অনেক টাকা খরচ হয়, তো ওই জন্য অনেক টাকা নেয় আর কি। তো ওই জন্য একটা জিনিস আমি জানানোর দরকার, সেটা হচ্ছে যে আমি রিসেন্টলি আমাদের কয়েকজন স্টুডেন্ট আছে যারা হচ্ছে যে একটা ছেলে, আমি জানি নাকি ও হচ্ছে যে সুইজারল্যান্ড থাকে, সুইজারল্যান্ড থেকে মানে এজেন্সি আছে ওর, তো ওখান থেকে এজেন্সি পরিচালনা করে। ওর নাকি অনেক কানেকশান আছে ইউনিভার্সিটিতে, অথচ আমাদের ইউনিভার্সিটি এরকম কোনো কিছুই নাই আর কি, মানে হচ্ছে যে মিথ্যা কথা বলে আর কি। সো মেইনলি যারা অ্যাডমিশন পাইছেন তাদের হচ্ছে যে প্রথম কাজ হচ্ছে যে কি অ্যাডমিশন লেটার যেটা পাইছেন ওখানে অ্যাডমিশন লেটারে ক্লিয়ারলি আপনার সব লেখা থাকে। আর আপনি যদি এজেন্সি করেন তাহলে আপনার কাছে অ্যাডমিশন লেটার নাই। সো আপনার হচ্ছে অ্যাডমিশন লেটারে সব ডিটেলস লেখা থাকে, কত খরচ কি, মান্থলি খরচ কি, আপনার সব কিছু ওখানে লেখা থাকবে। সো আপনার ডিটেলস ডকুমেন্টস কী কী লাগবে এগুলো সবগুলো লেখা থাকবে ওখানে। তো প্রথম কাজ হচ্ছে যে সেটা হচ্ছে যে মিনিস্ট্রির ওয়েবসাইটে যাওয়া, মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স, এটা হচ্ছে যে ওয়েবসাইট, আমি এই ভিডিওর লিঙ্কে দিয়ে দিব ওয়েবসাইটের লিঙ্ক, মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স। সো ওদের হচ্ছে যে ওটা হচ্ছে সব কিছু হ্যান্ডেল করে এখানে ভিসার জন্য। তো প্রথম কাজ হচ্ছে মিনিস্ট্রির ওয়েবসাইটে যাওয়া, মিনিস্ট্রির ওয়েবসাইটে টু জেড আসার আগে আসার পরে কি করতে হবে, কি কি ডকুমেন্ট লাগবে, কোথায় জমা দিতে হবে, সব লেখা আছে। সো আসার আগে যেটা আছে সেটা আমি বলবো, সেটা হচ্ছে যে কি প্রথম কাজ অ্যাডমিশন লেটার পাওয়ার পরে আমার হচ্ছে যে এই ইন্স্যুরেন্স কেনা, 3 থেকে 4 মাসের জন্য ইন্স্যুরেন্স কেনা, যে কোনো অ্যাপ্রুভড ইউরোপিয়ান অ্যাপ্রুভ ইন্স্যুরেন্স কোম্পানি, সেটা হচ্ছে যে আপনি কিনতে পারেন। আমি যখন কিনছিলাম সেটা হচ্ছে যে ওটা হচ্ছে যে ফনিক্স কি একটা এইরকম একটা ইন্স্যুরেন্স কোম্পানি ছিল, ওটা থেকে কিনছিলাম। আরও অনেকগুলো আছে, ডেল্টা লাইফ বা অনেকগুলো। এখান থেকে ইন্স্যুরেন্স কেনা 3 থেকে 4 মাসের জন্য, স্টুডেন্ট বললেই ওরা দিবে, ওরা জানে এটা। সো ইন্স্যুরেন্স কিনা ওটা কত খরচ হবে, 7 থেকে 8 হাজার টাকা এই বর্তমান প্রাইস, আমি জানি না কত এখন। তো ওই খরচটা এখানে এই ইন্স্যুরেন্স কিনবো, ইন্স্যুরেন্স কিনে দেন হচ্ছে যে আমার এই পুলিশ ক্লিয়ারেন্স লাগবে। পুলিশ ক্লিয়ারেন্সটা নিয়ে অ্যাড করতে হবে। তাহলে সেকেন্ড ডকুমেন্ট, প্রথম হচ্ছে যে ইন্স্যুরেন্স, তারপর হচ্ছে যে পুলিশ ক্লিয়ারেন্স নিতে হবে, পুলিশ ক্লিয়ারেন্সটা অ্যাড করতে হবে। দেন হচ্ছে যে আমার লাগবে, দেন কি লাগবে, ও মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্সের ওখানে ওয়েবসাইটে যখন আমি অ্যাপ্লাই করবো স্টুডেন্ট ভিসা, মানে হচ্ছে সেটা হচ্ছে সেটা হলো 90 দিন, মানে ডি ভিসার জন্য এরকম আর কি। তো প্রথম যে লেটারটা সেটা হচ্ছে আমার সেন্ড করতে হবে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স, মানে যে ডকুমেন্টগুলো আমি বলতেছি এই ডকুমেন্টগুলো কোরিয়ারের মাধ্যমে, মানে এসেছে ডিএচএলের মাধ্যমে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্সে পাঠাইতে হবে। ওই অ্যাড্রেসগুলো অ্যাডমিশন লেটারেই দেওয়া থাকে, কোথায় পাঠাইতে হবে সেটার অ্যাড্রেস অ্যাডমিশন লেটারে দেওয়া থাকে। তো এখন হচ্ছে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্সে পাঠাইতে হবে এগুলো, যে ডকুমেন্টগুলো সবগুলো আমি বলবো এগুলো সবগুলো রেডি করে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্সে কুরিয়ার করে পাঠাইতে হবে। তো ওরা পাঠাইলে ওরা হচ্ছে যে একটা লেটার ইস্যু করবে, সেই লেটারটা হচ্ছে নাম হচ্ছে যে এটিএস, টেম্পোরারি অথরাইজেশন টু স্টে। এই লেটারটা অ্যাপ্লাই করতে হবে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্সে। ওটার জন্য আমার হচ্ছে যে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স সবগুলো ডকুমেন্ট পাঠাতে হবে। পাঠানোর পরে ওরা লেটারটা হচ্ছে যে একটা সমস্যা, সেটা হচ্ছে লেটারটা পাঠাবে হচ্ছে যে পোস্ট অফিসে। এটা একটা সমস্যা বাংলাদেশের পোস্ট অফিসে পাঠাবে। আপনি যে অ্যাড্রেস দিবেন সেই অ্যাড্রেসের অনুযায়ী পোস্ট অফিসে পাঠাবে। সো আপনার ওই হিসাবে আপনার এই অ্যাড্রেসটা ইউজ করবেন। তো ডকুমেন্টগুলো বলতে সেটা হচ্ছে যে কি অ্যাডমিশন ডকুমেন্ট, অ্যাডমিশন লেটারটা পুরোটা একটা কপি করবেন, কপি করে ওটা দিবেন। সেকেন্ড ডকুমেন্ট ইন্স্যুরেন্স কিনবেন, অ্যাপ্রুভড যে কোনো একটা ইন্স্যুরেন্স কিনে 7 থেকে 8 হাজার টাকা, ওটা যে কোনো ইন্স্যুরেন্স ওরা গেলে ওরা বলে দেবে ইউরোপের জন্য। দেন হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স অ্যাড করবেন। দেন হচ্ছে ওখানে একটা মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্সে লেখা আছে আপনার হচ্ছে যে 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট, এটা একটা অ্যাড করতে হবে বলছে। তো 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট আপনি অ্যাড করবেন। আর হচ্ছে ওই স্টেটমেন্টের মধ্যে আপনার দেখাইতে হবে যে আপনার
মিনিমাম 1 বছরের খরচ মানে এখানে আসার পরে আপনার আছে এই জিনিসটা প্রুফ দেখাইতে হবে ওই 6 মাসের মধ্যে। তার মানে হচ্ছে আপনার স্টেটমেন্টে যে লেনদেন তো আর দেখাবেনি, প্লাস হচ্ছে যে টাকা দেখাইতে হবে। সেটা হচ্ছে যে আমাদের সময় আমরা দেখাইছিলাম হচ্ছে 20 লাখ টাকার মতো, ঠিক আছে? সো তা এখন এটা অনেক ইনক্রিজ হচ্ছে, এখন হচ্ছে আরও বেশি। তো 20 লাখ টাকা দেখালে মোটামুটি হয়ে যায়, ঠিক আছে? আপনার অ্যাকাউন্টে 20 লাখ টাকার মতো রেখে আপনার হচ্ছে এই ব্যাংক 6 মাসের ব্যাংকের স্টেটমেন্ট নেবেন আপনি। এটা হচ্ছে যে নিয়ম, এটা একটা নেবেন ব্যাংকে থেকে স্টেটমেন্ট, 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট উইথ টাকা, মানে সেটা হচ্ছে যে 20 লাখ টাকা মিনিমাম যদি হয় অনেক ভালো হবে। কারণ হচ্ছে যে এখন হচ্ছে যে ওদের এখানে আপনার দেখবেন অ্যাডমিশন লেটারে একটা লিঙ্ক দেওয়া আছে, সেটা হচ্ছে যে ইয়ারলি খরচের যে একটা এস্টিমেশন আছে না, ওই অনুযায়ী আপনাকে টাকাটা দেখাইতে হবে আর কি। তো ইয়ারের খরচটা আপনি গুণ দিবেন হচ্ছে 12 দিয়ে, যে অ্যাডমিশন লেটারে যে খরচটা আপনাকে দেখাবে ওই ইয়ারলি খরচ, মান্থলি খরচটা আপনি 12 দিয়ে গুণ দিয়ে যত টাকা আসে ওই পরিমাণ দেখাইতে পারি। তো 20 লাখ টাকা হলে মোটামুটি সেফ, ঠিক আছে? 20 লাখ টাকা অ্যাকাউন্টে রাইখা 6 মাসের স্টেটমেন্ট নেবেন, নিয়ে তো 6 মাসের এমন সময় কী করে, 6 মাসের কেন আমি জানি না আসলে কীভাবে ওরা লিখছে ইউনিভার্সিটি। আপনি ওখানে ওই মিনিস্ট্রি ওয়েবসাইটে গেলে দেখবেন যে 6 মাসের স্টেটমেন্ট লেখা আছে ওখানে। তো ওইটা ওরা কীভাবে কাউন্ট করে সেটা আমার জানা নাই। সেটা হচ্ছে যে আপনার পুরাতন অ্যাকাউন্টে, মানে হচ্ছে যে নতুন অ্যাকাউন্ট না করে আমি বলবো যে পুরাতন সেভিংস অ্যাকাউন্টে বা যে কোনো অ্যাকাউন্টের আপনার রাখবেন, রাইখে এই 20 লাখ টাকা রাখবেন, রাখে দেন হচ্ছে যে স্টেটমেন্টটা নেবেন যে 20 লাখ টাকা আছে। বা আমরা সময় আমি কী করছিলাম, আমরা হচ্ছে ডিপিএস দেখাছিলাম, ফিক্সড ডিপোজিট। ওই সময় কাজ করছে, আমি এখন জানি না এটা কাজ করে কিনা। সো রিস্ক নিয়ে না নেওয়াই ভালো। অনেক আমি শুনছি রিসেন্টলি যে নাকি ফিক্সড ডিপোজিটটা অনেকে রিজেক্ট করে দিছে। সো ওই জিনিসটা আপনার হচ্ছে আপনার আরেকটা জিনিস হচ্ছে মিনিস্ট্রিতে আপনার হচ্ছে যে ইমেল করলে ওরা সাথে সাথে কয়েকদিনের মধ্যে রিপ্লাই দেয়। সো আপনি রিপ্লাই করে জানতে পারেন যে আমি কি ফিক্সড ডিপোজিট দিতে পারবো কিনা, নাকি সেভিংস অ্যাকাউন্টে আমি টাকাটা রাখবো, ওই জিনিসটা দেবেন। তো 20 লাখ টাকার মতো রাখে, মানে আপনি যত টাকা রাখেন আর কি, এটা আপনার ইচ্ছা। বাট হচ্ছে ওরা বলে যে 12 মান্থের ওই যে এই হিসাবটা করে যত টাকা হয় ওই পরিমাণ টাকা মিনিমাম অ্যাকাউন্ট রাখতে হবে, মিনিমাম রাখতে হবে এগুলো। তো এটা কতদিন রাখতে হবে, সেটা যতদিন পর্যন্ত না আপনি ওই অ্যাটিএস লেটারটা পান, ঠিক আছে? এটা অতদিন পর্যন্ত আপনাকে টাকাগুলো ব্যাংকে রাখতে হবে। সো এর মধ্যে তুলে ফেললে, কারণ হচ্ছে যে আমাদের সময় হচ্ছে যে অনেকে এই কারণ হচ্ছে বাংলাদেশি তো জানেনি কেমন, বাংলাদেশিরা হচ্ছে যে এখানে আসে, এসে বিভিন্ন দেশে পালাই যায়, কারণ হচ্ছে এটা এক্সপেন্সিভ কান্ট্রি, অনেকে সার্ভাইভ করতে পারে না, চলে যায়। সো ওই জন্য ওরা কী করছে, আমাদের সময় হচ্ছে অনেকে আবার ব্যাংকে সার্টিফিকেটটা ফেক দেয়। ওই জন্য ওরা কী করছে, ব্যাংকে যাই গত বছর আমাদের সময় হচ্ছে যে ব্যাংক ডাইরেক্ট বাংলাদেশে গিয়ে চেক করছে সার্টিফিকেটগুলো, ব্যাংকে গিয়ে যে সার্টিফিকেটগুলো 2 নাম্বার নাকি 1 নাম্বার। সো কেয়ারফুল থাকবেন ওখানে, কারোর সাথে কোনো এজেন্সি দিয়ে যদি এগুলো বলে তাহলে দেখুন এজেন্সিগুলো ম্যাক্সিমাম ফেক ডকুমেন্ট ইউজ করে। সো এজেন্সির কাছে যাওয়ার আগে এটা হুঁশিয়ার থাকবেন। সেটা হচ্ছে যে এই ব্যাংক সবগুলো ডকুমেন্ট রিয়েল দিতে হবে, কারণ ওরা সবগুলো চেক করবে, বিশেষ করে ব্যাংক ডকুমেন্টটা, কারণ হচ্ছে ওটা হচ্ছে ওরা মেন চেক করবে। সো আপনার ব্যাংকে একটা স্টেটমেন্ট দিবেন, দেন হচ্ছে আপনার অ্যাড করবেন কি অ্যাডমিশন লেটারটা, ওগুলো অ্যাড করলেনই। আর হচ্ছে এক্সট্রা আসলে আর পাসপোর্টের এই আপনার হচ্ছে যে ফুল কপি, নট হচ্ছে যে 1-2 পেজ, পুরা পাসপোর্টের, আপনার যদি পাসপোর্টে যদি 45টা পেজ থাকে পুরা 45টা পেজে কপি করতে হবে, ঠিক আছে? 45টা পেজ কপি পুরোটা করবেন, করে দেন হচ্ছে ওগুলা সবগুলা ভেরিফাই করার দরকার নাই, ভেরিফাই করবেন হচ্ছে যে যদি মানে করে নেবেন ভালো আর কি, এটা আমি বলতেছি, মানে জানা লাগে না অবশ্য। পাসপোর্টটা হচ্ছে যে আপনার নোটারি যা আপনার প্রথম 2 পেজ সে নোটারি করবেন, আর পুরো 45 পেজ যতগুলো পেজ আছে পাসপোর্টের সবগুলো কপি করতে হবে, কপি করে ওইটা অ্যাড করতে হবে। আর হচ্ছে কি ডকুমেন্ট লাগে, আর কি লাগে আর মনে হয় না আর কিছু লাগে। পাসপোর্ট, আইডি কার্ড এগুলো সবগুলো দিতে পারেন, এগুলো আপনার ইচ্ছা। মানে লিটারালি সবগুলাই এতে লেখা আছে, যে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্সের ওয়েবসাইটে লেখা আছে। এটা হচ্ছে থার্ড কান্ট্রি ন্যাশনাল নাম, স্টুডেন্ট লক্সেমবার্গ, থার্ড কান্ট্রি। সো থার্ড কান্ট্রি,
সো এটা হচ্ছে এগুলাই আমার বিফোর এন্টারিং দ্য কান্ট্রি সাবমিট অ্যাপ্লিকেশন টেম্পোরারি অথরাইজেশন টেস্টে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স। সো পাসপোর্ট দিতে হবে, সাবজেক্ট টু ভিসা রিকোয়ারমেন্ট ডি। সো আপনার হচ্ছে যে কি, হ্যাঁ, পাসপোর্ট এন্টায়ারিটি লেখা আছে, হচ্ছে যে পাসপোর্টের পুরো পাসপোর্টের কপি দিতে হবে এন্টায়ারিটি। এরপরে হচ্ছে যে আপনার রেসিডেন্ট পারমিট, তারপর হচ্ছে ক্রিমিনাল রেকর্ড, পুলিশ ক্লিয়ারেন্স, আপনার হচ্ছে যে এই যে অ্যাডমিশন লেটারটা দিতে হবে, যেটা হচ্ছে যে অ্যাডমিশন লেটারটা পুরো অ্যাড করতে হবে, যেমন হচ্ছে যে ইন্স্যুরেন্স দিতে হবে, ইন্স্যুরেন্স। তারপর হচ্ছে যে এই টাকাটা দেখাইতে হবে। এরপরে হচ্ছে যে এই টাকার স্টেটমেন্ট আর কি, যেটা দেখাইতে হবে। দেন হচ্ছে যে ওই যেটা হেলথ ইন্স্যুরেন্স বললাম এটা দিতে হবে। দেন হচ্ছে যে আর কিছু নেই, এগুলাই। সো এগুলো অ্যাড করে আপনি বাকি আপনার যদি দিতে চান দিতে পারেন, আপনার আইডি কার্ড এগুলো দিতে পারেন, আর কিছু লাগবে না। তো এগুলো অ্যাড করে এইখানে মিনিস্ট্রি ওয়েবসাইট একটা ফর্ম আছে ছোট, আমার মনে হয় জাস্ট নামতাম এগুলো লিখে দিতে হবে, এটা মনে হয় ফ্রেঞ্চে। তো ওইটা ডাউনলোড করে ওখান থেকে দিয়ে দিবেন। তো আমি লিঙ্কটা এখানে অ্যাড করে দেবো, ওটার নাম হচ্ছে guichat.public.lu, এটা ওখানে গেলে সবগুলো পাওয়া আছে। তো তাহলে খরচ কি? তাহলে আপনার খরচ হচ্ছে এখানে ইন্স্যুরেন্সে 7,000 টাকা, আর হচ্ছে 7 থেকে 8,000 টাকা যা খরচ, আর হচ্ছে কি আপনার ব্যাংক স্টেটমেন্ট নেওয়ার সময় কোনো খরচ আমি জানি না, যদি এক্সিস্টিং টাকা হয় ওখানে খরচটা, ওখানে 100-200 টাকা খরচ হয় আর কি, যদি ব্যাংকে মনে হয় হয়তো বা নেই। সো দেন আর কি খরচ, পুলিশ ক্লিয়ারেন্স নিতে 500 টাকা লাগে, পুলিশ ক্লিয়ারেন্স নিতে 500 টাকা লাগে। আর কি খরচ? আর কোনো খরচ নাই। সো পুলিশ ক্লিয়ারেন্স, পাসপোর্ট কপি পেস্ট করতে যা টাকা লাগে আর কি আপনার ইয়েগুলো। তো আপনার তাহলে কত খরচ হলো? মানে 7-8 হাজার টাকা, 500 টাকা এখান দিই, আর 400 টাকার আর কি এগুলাই। আর তো খরচ আমি দেখি না। আচ্ছা, তারপরেও আপনি অনেকে দেখি যে এজেন্সিকে 10 লাখ টাকা দেন শুধু এটা প্রসেস করার জন্য। আচ্ছা, এখন দেখুন, এটা যখন আপনি অ্যাপ্লাই করবেন, এটা কি করবেন, এটা সবগুলো ডকুমেন্ট অ্যাড করে এর মধ্যে বড় খামের মধ্যে দিয়ে আপনি ডকুমেন্টগুলো, আর ইন্স্যুরেন্সের অরিজিনাল কপি পাঠাতে হবে, এটাকে মনে রাখবেন। ইন্স্যুরেন্সের কোনো কপি না, ইন্স্যুরেন্সের অরিজিনাল কপিটা দিতে হবে। সো আপনি কপিও দিতে পারেন, বাট অরিজিনালটা ওরা অ্যাকসেপ্ট করে আর কি। আপনি কপিটা রেখে দিবেন, 1 কপি করে রেখে দিবেন, বা হচ্ছে যে ওদের থেকে 2 কপি নিতে পারেন ইন্স্যুরেন্স কোম্পানি থেকে, আপনি 1 কপি ওদেরকে পাঠিয়ে দিবেন। সো পুলিশ ক্লিয়ারেন্স অলসো অরিজিনাল দিতে হবে। আপনার হচ্ছে যে দেন এগুলাই কি হচ্ছে যে অ্যাডমিশন লেটার, এরপর হচ্ছে যে পাসপোর্টের পুরো কপি, 45 পেজ হলে 45 পেজ পুরোটা কপি। দেন হচ্ছে যে আপনার কি ব্যাঙ্ক স্টেটমেন্ট, এরপর হচ্ছে যে আর কি ব্যাঙ্ক স্টেটমেন্ট, আর হচ্ছে যে ইন্স্যুরেন্স, আর হচ্ছে ফর্ম একটা আছে, ফর্মটা ফিল আপ করে দিবেন, সেটা হচ্ছে, আর হচ্ছে ক্রিমিনাল রেকর্ডটা বললামই। এগুলা দিয়ে দেন হচ্ছে আপনার সবগুলো সাবমিট করে দিবেন, ঠিক আছে? কী কী বললো, সবগুলো বিফোর এন্টারিং কান্ট্রি, সবগুলো ডকুমেন্ট এখানে দিয়ে পাঠাতে হবে। পাসপোর্ট, দেন হচ্ছে প্রুফ অফ এনরোলমেন্ট, অ্যাডমিশন লেটার, টাকা পয়সার ডকুমেন্ট, ব্যাঙ্ক সার্টিফিকেট, দেন হচ্ছে যে হেলথ ইন্স্যুরেন্স, আর হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স। এগুলো দিয়ে সব কিছু দিয়ে আপনি হচ্ছে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্সে ডিএচএলের মাধ্যমে পাঠিয়ে দিবেন, ডিএচএল যা খরচ হয় ওই টাকাটা। তাহলে টোটাল খরচ হলো ভিসা অ্যাপ্লিকেশন করতে কত? 10,000 টাকাও খরচ হবে না আমার মনে হয়, এর বেশি না, ঠিক আছে? এটা যদি অ্যাথরাইজেশন টেস্টে অ্যাপ্লাই করার জন্য, এটা অ্যাপ্লাই করার সময় আপনার 10,000 টাকা খরচ হবে না। খরচ শুধু একমাত্র বেশি, সেটা হচ্ছে যে ইন্স্যুরেন্স কেনার জন্য, আর কোনো খরচ নেই। পুলিশ ক্লিয়ারেন্স নিতে যা খরচ আপনার ওইটা, আর ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনি আপনার মতো রেডি করবেন, ঠিক আছে? যদি অরিজিনাল ডকুমেন্ট দেবেন, এটা হলো কথা। আর হচ্ছে এরপর হচ্ছে যে কি, এরপর হচ্ছে যে ওইটাও সব কিছু ইউনিভার্সিটির যে ওয়েবসাইট আছে ওখানে লেখা আছে আপনার কীভাবে কী করবেন। দেন হচ্ছে আপনার আপনি যখন হচ্ছে যে ওই লেটারটা পাবেন, সেটা অনেক দিন পরে পাবেন, 1-2 মাস পরে। ওইটা পাবেন মানে হচ্ছে আপনার ভিসা কনফার্ম, ঠিক আছে? আপনার আপনি ওটা পোস্ট অফিসের মাধ্যমে পাবেন। সো পোস্ট অফিসে সবসময় যোগাযোগ করবেন। আপনার কিছুদিন যাওয়ার পরে, 15-20 দিন, 1 মাস যাওয়ার পরে আপনার হচ্ছে যে আপনি মিনিস্ট্রিতে মেল দিলে, মিনিস্ট্রির যে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্সে মেল দিলে আপনাকে হয়তো বা ট্র্যাকিং নাম্বার দিবে যে আপনার ডকুমেন্ট কোথায় পাঠিয়েছে, ঠিক আছে? আপনি তখন ওটা অনলাইন ট্র্যাক করতে পারবেন।
সো ওই ট্র্যাকিং নাম্বার দিয়ে আপনি ট্র্যাক করে দেখবেন যে আপনার ডকুমেন্ট কোথায় আসছে। সো পোস্ট অফিসে সবসময় যোগাযোগ রাখবেন, এটা একটা কথা। যখন ওটা পাবেন তখন কী করবেন, তখন পার্ট হচ্ছে যে আপনাকে এই অরিজিনাল ভিসা, যেটা হচ্ছে যে স্টিকার ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে, সেটা হচ্ছে যে বাংলাদেশে যেহেতু এম্বাসি নাই, সেটা যদি আপনাকে ইন্ডিয়াতে অ্যাপ্লাই করতে হবে। তো করোনার সময় হচ্ছে যে এটা ছিল কি আপনার সব ডকুমেন্ট রেডি করে, মানে হচ্ছে যে কী কী ডকুমেন্ট লাগবে সেটা হচ্ছে যে বিএফএস ইন্ডিয়া ফর লাক্সেমবার্গ, ওখানে ওয়েবসাইটে লেখা আছে। এই পাসপোর্টের কপি, টিকিটের কপি, এরপরে হচ্ছে যে আপনার যে ভিসা অথরাইজেশন লেটার পাইছেন ওটার কপি, এরপর হচ্ছে যে ভিসা ফি, ওগুলো সব দিয়ে আপনার পাঠিয়ে দিলে ওরা ভিসা দিয়ে দেয় শেষ। আর ওখানে তেমন কিছু নেই, ওখানেও আমরা 5-6 হাজার টাকা মতো খরচ হয়। সো আপনার ওগুলো হচ্ছে যে বিএফএস এর লাক্সেমবার্গের যে ওয়েবসাইট আছে ইন্ডিয়ার, ওখানে লেখা আছে, ঠিক আছে। আপনি বিএফএস লাক্সেমবার্গ ভিসা সেন্টার দিলে ওখানে চলে আসবে। আপনি ওটা কিন্তু করোনার সময় ছিল, এখন জানি না কি আছে না। আমাদের সময় হচ্ছে আমরা ইন্ডিয়া যাই অ্যাপ্লাই করতে হয়েছে বিএফএস থেকে, বিএফএস কলকাতা থেকে আমরা অ্যাপ্লাই করছিলাম। সো এখন মনে হয় আবার যদি সব কিছু ওপেন করে দেয়, মনে হবে আপনাকে ইন্ডিয়া যেতে হবে। ইন্ডিয়া যাই বিএফএস যে কোনো সেন্টার থেকে, বিএফএস লাক্সেমবার্গ ভিসা সেন্টার যে কোনো জায়গা থেকে অ্যাপ্লাই, আমরা কলকাতা থেকে অ্যাপ্লাই করছিলাম। বিএফএস এর কলকাতা সেন্টারে গেলে আপনার ওখানে সবগুলো ডকুমেন্ট রেডি করে নিয়ে যাবেন, ওদের ওয়েবসাইট আগে দেখে যাবেন, দেখে ওখান থেকে ডকুমেন্ট সবগুলো রেডি করে পাসপোর্ট, ওই ভিসা কপি আর অথরাইজেশন লেটারটা, যেটা লেটারটা পাইছেন ওখানে মিনিস্ট্রি থেকে ওইটা, আর হচ্ছে ভিসা ফি, এই আর্টপোর্ট ছবি, মানে ওদের সাইজ দেওয়া আছে 35-45 সামথিং লাইক দিস সাইজ, ওগুলো দিয়ে আপনি জমা দিয়ে দিবেন। আপনাকে ভিসা দিয়ে দিবে 1 সপ্তাহের মধ্যে, বা যদি ভিসা সেন্টার থেকে অ্যাপ্লাই করেন 1 সপ্তাহ 10 দিনের মধ্যে ভিসা দিয়ে দিবে। দেন আপনি হচ্ছে ফ্লাই করে চলে আসবেন, শেষ। এটা হচ্ছে যে ভিসা করার অ্যাপ্লাই করার নিয়ম। সো এখানে আপনি বুঝতে পারতেছেন কত খরচ। তো লাখ লাখ টাকা আপনি এজেন্সিকে না দিয়ে নিজে নিজে অ্যাপ্লাই করেন, একদম ইজি, কোনো কয়া নেই। মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্সের ওয়েবসাইটে A to Z সব লেখা আছে আপনার। সো এখানে যাবেন, অ্যাপ্লাই করবেন, আশা করি চলে আসবেন। সেটা হচ্ছে যে বিষয়। সো সবাইকে ধন্যবাদ, আশা করি সব ইনফরমেশন জানাতে পারছি আপনাদেরকে। এখন নিজে নিজে অ্যাপ্লাই করে আপনার যারা পড়ালেখা করতে চাইতেছেন ইচ্ছা, তারা চলে আসবেন। যারা আসতেছেন পালানোর ধান্দা নিয়ে কেউ আসবেন না। আপনাদের পালানোর ধান্দার কারণে হচ্ছে যে আমরা হচ্ছে যে এখানে এফেক্টেড, যারা হচ্ছে যে এখানে আসে আর কি। সো যারা আসবেন পড়ালেখার জন্যই আসবেন, আশাই করি। সো প্রিপারেশন নিয়ে আসবেন, কারণ এখানে অনেক কষ্ট আছে। এখানে আসার পর আপনার হচ্ছে অনেক কষ্ট, সো প্রচুর কষ্ট। এই কষ্টটা আপনার নিতে হবে। মিনিমাম আপনি যদি জব না পান, প্রতি মাসে আপনার রেসিডেন্সি যদি পান তো ভালো কথা, প্রতি মাসে আপনার 300-400 টাকা করে রুম ভাড়া, 100-150 টাকা করে খাওয়ার খরচ। সো এগুলো হচ্ছে 600-700 ইউরো আপনার প্রতি মাসে খরচ হবে। সো আপনি যদি জব না পান, তার মানে হচ্ছে যে প্রতি মাসে আপনার বাংলাদেশি টাকা 70-80 হাজার টাকা খরচ হবে। সো হিসাব করে নেবেন প্রতি মাসে খরচ হলে এবার বছরে কত খরচ হচ্ছে। জব পাইলে তো আপনার এগুলো ম্যানেজ হবে, বাট জব না পাইলে এগুলো আপনাকে ব্যাকআপ হিসেবে নিয়ে আসতে হবে বাইরে থেকে। সো এই প্রিপারেশন নিয়ে আসবেন। সো সবাইকে ধন্যবাদ, আশা করি সব কিছু আপনারা জানতে পারছেন কীভাবে অ্যাপ্লাই করবেন ভিসার জন্য।